হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ফিজিক্স বিদ্যা। সবার প্রথমে প্রত্যেককে জানাই আমি হ্যাপি নিউ ইয়ার 2024। দেখো আজকে আমরা জানি নতুন বছরের শুরু, তো আশা করছি তোমরা খুব এনজয় করছো দিনটাকে। আমিও একটু এনজয় করেছি, তার সত্ত্বেও দেখো তোমাদের আবার আজকে ক্লাস করছি। আজকে ভিডিওটা আপলোড করতে পারবো কিনা জানি না, বাট চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করবো আজকেই আপলোড করার। দেখো নতুন বছর প্রত্যেকেরই ভালো কাটবে বা কাটুক, আমি চাই। তোমাদের তো পড়াশোনার উন্নতি অনেক বেশি করে হোক, তোমরা অনেক বেশি ইমপ্রুভ করো, তোমরা অনেক বড় হও, আর এই বছরটা তোমাদের মানে খুব সুন্দর কাটুক, খুব খুব ভালো কাটুক আমি চাই। তো তোমরা দেখো আনন্দের সঙ্গে সঙ্গে তোমরা পড়াশোনাটাও দেখো প্যারালালি চালিয়ে যাও, কেন বুঝতেই পারছো না সময় বেশি বাকি নেই, তো পড়াশোনা তোমাদেরকে করতেই হবে। সব আনন্দকে উপেক্ষা করেও তোমাদেরকে পড়াশোনা করতে হবে। দেখো আমরাও তোমাদের জন্য কোথাও ঘুরতে যাইনি বা কোথাও দেখো একটা সময় আমরা নষ্ট করিনি, একটু সময়ও আমরা নষ্ট করিনি। তোমাদেরকেও বলবো তোমরা খুব বেশি ঘোরাঘুরি না করে পড়ার মধ্যে ফিরে এসো, কেন বুঝতেই পারছো সামনে অনেক বেশি বড় লড়াই, ঠিক আছে? লড়াইতে সাকসেস তোমাকে পেতেই হবে এবং আই থিঙ্ক তোমরা পাবেও। কেমন? তো দেখো একদম চাপ নিও না, ঠিকঠাক করে ফ্লোতে পড়াশোনা করে যাও, ঠিক আছে? তো বছরের প্রত্যেকটা দিন তোমাদের ভালো কাটুক। ওকে, তো চলো আর বেশি কিছু না বলে আমরা পড়াশোনার মধ্যেই যাব। তো আমাদের কি চলছিল দেখো, এবিটিএ টেস্ট পেপারের কন্টিনিউয়েশন চলছিল। তো আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সটা কমপ্লিট করে নিয়েছি। ইলেকট্রোস্ট্যাটিক্সটা কমপ্লিটের পরে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি ধরেছিলাম। তো কারেন্ট ইলেকট্রিসিটির আমরা সেট 2 পর্যন্ত আমরা করে এসেছি। আজকে আলোচনা করব সেট 3টা নিয়ে। কেমন? তো দেখো তোমরা অনেকে বলছো স্যার তাড়াতাড়ি একটু এবিটি আপলোড করুন, বা দুটো ইউনিট কি 3টা ইউনিট একসঙ্গে করান। দেখো আমি করাবো, একটু অন্তত টাইম দাও, আর 2-5 দিন টাইম দাও, 2 দিন কি 4 দিন যা, তারপরে দেখবে আমরা দুটো ইউনিট 3টা ইউনিট একসঙ্গে করব, ঠিক আছে? আমাদেরও মাথায় আছে, বুঝলে, আমাদেরও মাথায় আছে যে কি করে তোমাদের ফাস্টার রেটে এগানো যায় বা তাড়াতাড়ি একটু টেক আপ করা যায়, ঠিক আছে? তো চলো তোমরা একদম টেনশন করো না, তোমাদের জন্য বারে বারে বলছি আমরা আছি, থাকবো, ঠিক আছে? আপ টু এক্সাম অবধি, ক্লিয়ার? তো চাপ নেওয়ার দরকার নেই, চলো নাকি সেট নাম্বার 3টা নিয়ে আলোচনা করব, যেখানে পেজ নাম্বার হচ্ছে SC 34। কেমন? দেখো টপিক তোমরা জানো, কারেন্ট ইলেকট্রিসিটি ইউনিট 2, ঠিক আছে? সেট নাম্বার 1 and 2টা আমরা আপলোড করে দিয়েছি। তো সেট নাম্বার 3টা নিয়ে একটু আলোচনা করব আমরা এবারে। আশা করব তোমরা দেখো সেট 1 সেট 2টা তোমরা দেখে নিয়েছো। দেখো কারেন্ট ইলেকট্রিসিটি বারে বারে বলছি যে এখানে কনসেপ্ট প্রচুর আছে, অনেক কনসেপ্ট রয়েছে। তো কনসেপ্ট বেশি থাকার জন্য কি হচ্ছে, টাইম একটু বেশি যাচ্ছে। দেখো আমি বারে বারে বলছি যে ইলেকট্রোস্ট্যাটিক্স এর মতো এখানে বিশাল ফর্মুলা দিয়ে ম্যাথমেটিক্স করে ফেলে তা নয়, এখানে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে কনসেপ্ট রয়েছে, প্রত্যেকটা জিনিস বোঝা রয়েছে। ওই জন্য দেখো আমি একটু টাইম দিয়ে দিয়েই তোমাদের করাচ্ছি, ঠিক আছে? তো ভিডিওগুলো তোমরা একেবারে স্কিপ না করে ভালো করে বোঝার চেষ্টা করো ঠিকঠাক করে, ঠিক আছে? এরকম করে তোমরা দেখো, দিলে মোটামুটি তোমরা বুঝতে পারবে, কারেন্ট ইলেকট্রিসিটি তোমাদের কাছে অনেকটা ইজি মনে হবে। কেমন? তো চলো, আমাদের খুব ভালো লাগা চ্যানেল ফিজিক্স বিদ্যা। কেমন? তো এটা হচ্ছে লোগো, জানো তোমরা প্রত্যেকেই, ঠিক আছে? যারা যারা দেখো চ্যানেলে নতুন, যারা নতুন দেখছো বা চ্যানেল থেকে হেল্পফুল হচ্ছো, ঠিক আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ক্লিয়ার? চলো নেক্সট আমাদের আজকে দেখো ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে। দেখো আমরা প্রত্যেকে জানি, প্রত্যেক দিনের মতন আমরা বলি যে তোমাদের প্যাটার্ন কি রকম হবে। একটা থাকবে এমসিকিউ একটা থাকবে 1 নম্বরের, 2 নম্বরের কোশ্চেন একটা থাকবে 2 নম্বরের, আর 5 নম্বরের কোশ্চেন থাকবে একটা, তাহলে 5 নাম্বার, টোটাল হচ্ছে 8। ওকে, তাহলে টোটাল হবে 8 নাম্বার। তো এই ইউনিটটা থেকেও 8 নাম্বার প্রত্যেকে জানি, এতদিন আমরা জেনে গেছিও। ওকে, তো চলো আমরা কি আলোচনা করব, ফার্স্ট কোশ্চেন। ওকে, দেখো এখানে তো সেকশন 1 এর ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে দেখো। আচ্ছা 1-3 একটি হুইস্টন ব্রিজের 4টি বাহু রোধ যথাক্রমে কত, 1 ওহম, 3 ওহম, 2 ওহম, 6 ওহম। গ্যালভানোমিটারের রোধ হচ্ছে 1000 ওহম। তো সমবায়টির তুল্য রোধ কত? যে হুইস্টন ব্রিজটা তৈরি হয়েছে তার তুল্য রোধটা কত হবে আমাকে বের করতে হবে, তাই তো? দেখো ইজি। তাহলে কি হবে, প্রথমে আগে একটা হুইস্টন ব্রিজ আমরা এঁকে ফেলি।
আগে আমাদেরকে একটা হুইটস্টোন ব্রিজ আঁকতে হবে। দেখো এখানে একটা ব্যাটারি দিলাম, ব্যাটারির পোটেনশিয়ালটা ভি বলছি, মাঝে একটা কি থাকে, গ্যালভানোমিটার থাকে। ওকে, বেশ, এইটা হচ্ছে। আর এইটার মধ্যে দিয়ে দেখো আই অ্যামাউন্ট অফ কারেন্ট যায়, এটার মধ্যে দিয়ে কত না আই অ্যামাউন্ট অফ কারেন্ট যাবে, তাই তো? দেখো আই অ্যামাউন্ট অফ কারেন্ট গেল, এই আইটা তাহলে কি হবে, এইখানে গিয়ে ভাগ হবে, এর মধ্যে দিয়ে তাহলে কত i1 যাবে, এর মধ্যে দিয়ে i2 যাবে। তাহলে চারটা আর্ম, ফার্স্ট আর্মটাকে আমরা কি বলছি p, এটাকে q বলবো, এটাকে r, এটাকে s। sটা হচ্ছে অজানা রোধ, দেখো প্রত্যেকেই জানো। আর গ্যালভানোমিটারের থ্রু দিয়ে কোনো রকম কারেন্ট যায় না, গ্যালভানোমিটারের থ্রু দিয়ে কোনো রকম কারেন্ট যায় না। আর গ্যালভানোমিটারের রোধ, আচ্ছা p এখানে রোধ কত বলে দিয়েছে গো, 1 ওহম। তাহলে p তে রোধ 1 ওহম, q তে হচ্ছে 3 ওহম, আচ্ছা r টা হচ্ছে 2 ওহম, s টা হচ্ছে কত 6 ওহম। দেখো চারটা আর্মে মানে রোধ দিয়ে দিচ্ছে। গ্যালভানোমিটারের রোধ হচ্ছে 1000 ওহম, কারণ গ্যালভানোমিটার উচ্চ রোধ হয় আমরা জানি প্রত্যেকে। তো এটা হচ্ছে 1000 ওহম। এবার আমাকে বের করতে বলছে সমবায়টি তুল্য রোধ, তাই না? দেখো কারেন্টের কিছু বের করতে বলেন, তুল্য রোধ বের করতে বলেন। দেখো আগে এটা গ্যালভানোমিটার, সরি আগে হুইটস্টোন ব্রিজটা আগে নাল কন্ডিশনে আছে কিনা একটু ভেরিফাই করে নি। নাল কন্ডিশন থাকতে গেলে কি হতে হয়, p বাই q ইকুয়াল টু r বাই s, এইটাকে আগে ভেরিফাই করে নিতে হবে। দেখো p এর ভ্যালু কত হচ্ছে 1, q এর ভ্যালু কত গো 3, আচ্ছা r এর ভ্যালু কত হচ্ছে 2, s এর ভ্যালু হচ্ছে 6। দেখো 1/3, দেখো 1/3 হয়ে গেছে, তাহলে ব্যালেন্স, তাই তো? তাহলে হুইটস্টোন ব্রিজটা কি বলবো, ব্যালেন্স হয়ে গেছে। আচ্ছা নেক্সট, তাহলে এটা স্যাটিসফাই করবে। তাহলে ব্যালেন্স যদি হয়ে যায়, দেখো গ্যালভানোমিটারের রোধের কোনো ভূমিকা থাকবে না, কারণ এই পথ দিয়ে কারেন্ট যেহেতু যাচ্ছে না। তাহলে এইটাকে আমাকে, এই টার্মিনালটা আমরা ইনফাইনাইট রেজিস্ট্যান্স বলতে পারি, হ্যাঁ কি না? কোনো কারেন্ট যাচ্ছে না, তাই না? তাহলে এই রোধটাকে আমি তুলে নিলেও কোনো অসুবিধা হবে না। তাহলে এইটাকে আমরা সিম্পলিফাই করে আঁকি, এইটাকে আমরা একটু যদি সিম্পলিফাই করে আঁকি তাহলে কি রকম দেখবো। দেখো এইটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করে আঁকি তাহলে কি কেমন দেখবো, কেমন হয় দেখবো। তাহলে দেখো এইটাকে যদি সিম্পলিফাই করে আঁকি আর এরকম হয়ে যাবে। দেখো কেন, গ্যালভানোমিটারের রোধের তো কোনো ভূমিকা থাকবে না, গ্যালভানোমিটারের রোধের তো কোনো ভূমিকা থাকবে না। এটা হচ্ছে ব্যাটারি, ওকে। তাহলে এটা হচ্ছে p, এটা হচ্ছে q, এটা হচ্ছে r, এটা হচ্ছে s, ঠিক আছে? তাহলে দেখো p q হচ্ছে সিরিজ, r s হচ্ছে সিরিজ, এবং তারা একে অপরের আবার প্যারালাল, তাই তো? তাহলে p আর q সিরিজে থাকলে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে R1 রেজিস্ট্যান্স। তাহলে দেখো সিরিজে থাকলে দুটো অ্যাড হয়, 1 ওহম আর 3 ওহম, তাই তো? 1 ওহম আর 3 ওহম, তাহলে 3 প্লাস 1 দ্যাট মিন্স 4 ওহম হয়ে গেল। আচ্ছা R2 সমান কত হবে, R2 কত হবে বলো তো, মানে R এবং S দুটো অ্যাড করব, তাহলে 6, 6 প্লাস 2 দ্যাট মিন্স কত হবে গো 8 ওহম, নাকি 8 ওহম। তাহলে আবার দুটো কি হবে, দুটো আবার প্যারালাল হবে। দেখো কেন, এই দুটো সিরিজ তারা আবার একে অপরের সঙ্গে প্যারালাল। তার মানে এখানে R ইকুইভ্যালেন্ট মানে তুল্য রোধ সমান কত হয়ে যাবে, 8 into 4 by 8 plus 4 that means দেখো 8 4 এ 32, আচ্ছা 8 4 12 নাকি, তাহলে 4 এ দাও 4 8 এ নাকি, 4 8 এ 32, 4 3 এ, তাহলে 8 by 3, তাহলে 3 2 6 পয়েন্ট 2 আসবে, মানে 6, 2.67 आंसर হবে 2.67। কোথায় আছে, এই যে দেখো ডি অপশনে। দেখো তাহলে ডি অপশন ডি তে দেখো 2.67 আছে না, তাহলে অপশন ডি টা হচ্ছে সঠিক आंसर। দেখো অপশন ডি টা হচ্ছে সঠিক आंसर, ক্লিয়ার? দেখো এখানে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্সের কোনো ভূমিকা থাকবে না, কেন গ্যালভানোমিটারের মধ্যে কোনো রকম কারেন্ট যাচ্ছে না, মানে এর রেজিস্ট্যান্সটা টেক পার্ট করবে না, ক্লিয়ার?
তো এই রেজিস্ট্যান্স কে সরিয়ে দিয়েছি আর বাকি দেখো পি কিউ হচ্ছে একটা সিরিজ, কেন একটাই দেখো এর মধ্যে দিয়ে দেখো তাহলে এই রাস্তা বরাবর I1 কারেন্ট যাচ্ছে মানে সিরিজ কম্বিনেশন, এর মধ্যে দিয়ে I2 কারেন্ট যাচ্ছে, এই দুটো সিরিজ কম্বিনেশন, ঠিক আছে। কেন এই পয়েন্টে গিয়ে শুরু হচ্ছে, এই পয়েন্টে গিয়ে শেষ হচ্ছে, আবার দুটো হচ্ছে কি এস এ ব্রাঞ্চ আর এ ব্রাঞ্চ একে অপরের সঙ্গে প্যারালাল। ক্লিয়ার? চলো, তো এইটা আমরা দেখতে পেলাম। দেখো এমসিকিউ, এটা খুব সহজ ছিল, এত ছবি টবি তোমাদের আঁকার দরকার নেই, এমসিকিউ তো আমি একটু ভালো করে বুঝিয়ে দিলাম, বাট তোমরা এত ছবি টবি আঁকতে যেও না। পি কিউ মানে তোমরা হচ্ছে পি কিউ আর এস এইটা ডাটা আগে লিখে ফেলবে, এই যে ডাটাটা দেওয়া আছে পি কিউ আর এস দিলে তোমরা এইটা বড় জোর আঁকতে পারো, তোমাদের যদি কারো কনফিউশন থাকে তাহলে এই ছবিটা শুধু এঁকে নিতে পারো, দিয়ে দেখো যেরকম যেরকম বললাম সেরকম সেরকম একটু করে নেবে। ক্লিয়ার? নেক্সট দেখো এবার 2 মার্কসের কোশ্চেন, ঠিক আছে, 2 নম্বরের কোশ্চেন কি বলেছে দেখো, গ্রুপ বি তে একটি ধাতব পরিবেশ উষ্ণতার সাথে পরিবাহিতার পরিবর্তনের লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তো দেখো এই কোশ্চেনটা দেখো আমি তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি। ক্লিয়ার? একটু তোমরা ভালো করে সাজিয়ে নাও, হ্যাঁ তোমরা ভালো করে বুঝে নাও আগে তারপরে সাজাবে। দেখো একটি ধাতব পরিবেশ উষ্ণতার সাথে পরিবাহিতার পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করো। তাহলে পরিবাহিতা মানে আমরা কি বলি, কন্ডাক্টিভিটি, তাই তো, কন্ডাক্টিভিটি। পরিবাহিতা মানে যে যত বেশি তড়িৎ পরিবহন করে তার পরিবাহিতা তত বেশি, হ্যাঁ কি না, সে তত কন্ডাক্টর বেশি। আচ্ছা, এবার দেখো একটা কন্ডাক্টরের প্রপার্টি কি বলতো, একটা কন্ডাক্টরের প্রপার্টি কি দেখো, একটা কন্ডাক্টর মানে কি, সেখানে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস আর হিউজ, লার্জ নাম্বার, তাই না। তাহলে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন লার্জ নাম্বার মানে কি, দেখো এখানে এরকম করে তার অ্যাটম গুলো রয়েছে, ঠিক আছে, অ্যাটম গুলো রয়েছে পর এরকম আরো অনেক কম্প্যাক্ট থাকবে, আমি একটু স্পেস দিয়ে আমি রাখছি, কারণটা হচ্ছে আমি আমাকে ব্যাখ্যা করতে হবে, তো আমি একটু স্পেস রাখছি, আরো তারা অনেক কম্প্যাক্ট থাকে। তো এটা একটা কন্ডাক্টর পরিবাহী, পরিবাহীতে কি থাকে, ফ্রি ইলেকট্রন বেশি থাকে, তাই না, একটু আগে বললাম ফ্রি ইলেকট্রন বেশি থাকে। তাহলে এখানে দেখো প্রত্যেকটা জায়গায় ফ্রি ইলেকট্রন থাকবে, এই ফ্রি ইলেকট্রন গুলো কি করবে, মুভ করবে, নাকি পরিবাহীর মধ্য দিয়ে মুভ করবে। কি বললাম বুঝতে পারছি? পরিবাহীর মধ্য দিয়ে দেখো আমি কারেন্ট যদি দিই মানে পটেনশিয়াল ডিফারেন্স যদি আমি ঘটাই, তাহলে ইলেকট্রন দেখো স্বাভাবিক কথা নেগেটিভ থেকে পজিটিভ দিকে ছুটবে, হ্যাঁ কি না, নেগেটিভ থেকে পজিটিভ দিকে ছুটবে। এবার এখানে প্রশ্নটা হচ্ছে যে ইলেকট্রন যদি দৌড়ায় তখন কি হবে, প্রথম কন্ডিশনে দেখো যখন আমাদের নরমাল টেম্পারেচার ছিল, যখন কন্ডাক্টরের নরমাল টেম্পারেচার ছিল তখন দেখো ইলেকট্রনের একটা রাস্তা আছে না, দেখো ইলেকট্রন দেখো এই রাস্তা দিয়ে দৌড়াচ্ছে, ইলেকট্রন এই রাস্তা দিয়ে দৌড়াচ্ছে, তখন অ্যাটম গুলো যে যার প্লেসে একটা জায়গায় বসে আছে, তাই তো, অ্যাটম গুলো যে যার পজিশনে বসে আছে। তো ইলেকট্রন দেখো ইজিলি বেরিয়ে যাচ্ছিল, হ্যাঁ কি না। এরপরে আমি এখানে দেখো উষ্ণতা বাড়াচ্ছি, তারপরে আমি একটা বার্নার দিয়ে আগুন দিলাম, ঠিক আছে, একটা বার্নার দিয়ে আগুন দিচ্ছি মানে কন্ডাক্টরকে গরম করছি, উষ্ণতা বাড়াচ্ছি। উষ্ণতা বাড়ানোর ফলে কি হবে, দেখো এই যে অ্যাটম গুলো বসেছিল না, অ্যাটম গুলো যে যার জায়গায় একটা বসেছিল, ঠিক আছে, সেখানে যখন টেম্পারেচার বাড়াচ্ছি না তাদের মধ্যে র্যান্ডমনেস কাজ করছে, তার মানে তারা কি হচ্ছে, ভাইব্রেট করছে নিজের পজিশনে থেকে। তখন তারা কি করছে, দেখো তার নিজস্ব পজিশনে থেকে তারা মানে এরকম করে ভাইব্রেট করছে, তাই না, এরকম করে ভাইব্রেট করছে, এরকম করে ভাইব্রেট করছে, এ বেটা এরকম করে ভাইব্রেট হচ্ছে, এ বেটা এরকম করে ভাইব্রেট হচ্ছে, এ বেটা এরকম করে ভাইব্রেট হচ্ছে। তাহলে তার নিজস্ব পজিশনের রেসপেক্টে এরম করে ভাইব্রেট হচ্ছে, বুঝতে পারছি। যার ফলে যখন ভাইব্রেশন বাড়ছে পরপর, স্বাভাবিক কথা, দেখো তুমি একটা ঘরের মধ্যে বসে আছো নাকি, দরজা জানলা বন্ধ করে সেই রুমের টেম্পারেচার অনেকটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, তখন কি হবে, সাপোজ তুমি তোমার 100 জন বন্ধুকে নিয়ে বসে আছো একটা রুমে, যখন টেম্পারেচার বাড়বে তখন কি তুমি স্থির অবস্থায় বসে থাকতে পারবে, পারবে না। তো তখন কি হবে, তুমি দৌড়াতে থাকবে, হ্যাঁ কি না, তখন তুমি মানে ঘরটা ছেড়ে পালিয়ে যেতে পারলে বাঁচো নাকি, তখন তুমি নিজস্ব পজিশনে স্থির অবস্থায় বসে থাকতে পারবে না, তুমি ভাইব্রেট করবে। ঠিক একই নেচার দেখা যাচ্ছে অ্যাটমের মধ্যে। ক্লিয়ার? যার ফলে দেখো এই যে রাস্তাটা তৈরি হলো বর্তমান, এবার ইলেকট্রন তো মুভ করবে, স্বাভাবিক কথা, ইলেকট্রন মুভ করতে চাইছে, যখন একে অপরের র্যান্ডমনেস বেড়ে গেছে তখন কি হবে বলতে, ইলেকট্রন যেতে গেলে বেশি ধাক্কা মেরে মেরে যেতে হবে, এই অ্যাটমগুলোর সঙ্গে বেশি সংঘর্ষ কলিশন করতে হবে। এই ইলেকট্রন যত বেশি কলিশন করছে তত তার এনার্জি ডাউন হচ্ছে, যত কলিশন করছে তার কাইনেটিক এনার্জি ডাউন হচ্ছে, হ্যাঁ কি না। তো পরপর
যত কলিশন বাড়ছে ইলেকট্রন কিন্তু এনার্জি লস করছে। তাহলে এখানে যদি 1000টা ইলেকট্রন যাত্রা শুরু করে, এখানে কিন্তু 1000টা ইলেকট্রন পৌঁছাতে পারবে না। কেন? মাঝ রাস্তায় কিছু ইলেকট্রন হারিয়ে যাবে, কেন? এনার্জি লস করে ফেলবে। যার ফলে কি হবে, এখানে কারেন্ট বেশি পাবো না, বরং কমে যাবে। কেন? এই টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে এই যে র্যান্ডমনেস আরো বাড়বে। যত টেম্পারেচার বাড়বে এদের মধ্যে র্যান্ডমনেস বাড়বে অ্যাটমগুলোর মধ্যে। তো অ্যাটমগুলোর মধ্যে র্যান্ডমনেস বাড়লে এই যে তাদের যে স্পেসটা ছিল, ইলেকট্রন যাওয়ার যে রাস্তাটা ছিল, সেটা পরপর পরপর সরু হয়ে যাবে। সরু হয়ে গেলে ইলেকট্রনকে এবার যেতে হলে ধাক্কা মেরে মেরে যেতে হবে, যার ফলে অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। নাকি? রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে মানে কারেন্টটা কমে যাচ্ছে। ক্লিয়ার? তো এটার ফলে কি হবে, যে ইলেকট্রন তো বেশি যাবেই না, বরং পরপর কমে যাবে। ওই জন্য কারেন্ট পরপর কমতে থাকবে। যত টেম্পারেচার যত বাড়বে, কারেন্ট আই তত ডাউন হবে, আর রেজিস্ট্যান্স তত বাড়বে। হ্যাঁ কি না? তাই কন্ডাক্টিভিটি, আচ্ছা রেজিস্ট্যান্স বাড়া মানে রেজিস্টিভিটিও বাড়বে, যেটাকে আমরা রো দ্বারা রিপ্রেজেন্ট করছি। আর কন্ডাক্টিভিটি মানে কি? 1/ρ মানে অনন্যক, রেসিপ্রোকাল অফ রেজিস্টিভিটি, দ্যাটস কল্ড কন্ডাক্টিভিটি। হ্যাঁ কি না? তাহলে সিগমা কি হবে? সিগমা কিন্তু কি হবে? ডাউন হবে। দেখো রো তো বাড়ছে, রোধাঙ্ক বাড়ছে মানে পরিবাহিতাঙ্ক কি হবে? কমে যাবে। ক্লিয়ার? তো তাদের মধ্যে লেখচিত্র কি হবে দেখো। এবার আমি যদি একটা গ্রাফ ড্র করি, তাহলে দেখবে এরকম করে একটা গ্রাফ হবে। সাপোজ এইটাকে বলছি সিগমা মানে পরিবাহিতাঙ্ক, ঠিক আছে, বা পরিবাহিতা। পরিবাহিতা মানে পরিবাহিতাঙ্ক যার যত বেশি হবে পরিবাহিতা তত বেশি হবে। তো পরিবাহিতা, আর এটা হচ্ছে কি? টেম্পারেচার টি। ঠিক আছে, এটাকে আমরা বলছি টেম্পারেচার। দেখো যত টেম্পারেচার বাড়বে পরিবাহিতাঙ্ক পরপর কমে যাবে। এরকম গ্রাফ হবে। ক্লিয়ার? তো গ্রাফটা হবে দেখো যে এই রকম ভাবে, যত টেম্পারেচার বাড়ছে দেখো এটা কি হচ্ছে? এক্সপোনেনশিয়ালি ডিকে হচ্ছে। ক্লিয়ার? তো এইটা হচ্ছে গিয়ে তোমার পরিবাহিতাঙ্ক, এটা হচ্ছে পরিবাহিতাঙ্কের সঙ্গে উষ্ণতার গ্রাফ। তো বোঝা গেল দেখো কেন কমে। কি বলো বোঝাতে বলো? এদের মধ্যে র্যান্ডমনেস বেড়ে যাচ্ছে টেম্পারেচার বাড়ার ফলে অ্যাটমগুলোর মধ্যে, যার ফলে ইলেকট্রন যাওয়ার রাস্তা শুরু হয়ে যাচ্ছে। ইলেকট্রনকে এবার যেতে হলে কলিশন করে করে যেতে হচ্ছে। হ্যাঁ কি না? যার ফলে ইলেকট্রন বেশি এনার্জি পাবে না, মাঝ রাস্তায় এনার্জি লস করবে। হ্যাঁ কি না? ডিউ টু তোমার মানে কনভার্ট করে দিবে হিট এনার্জিতে, তাই তো? হিট এনার্জিতে সাউন্ড এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। তো কিছু এনার্জি লস্ট হয়ে যাবে, সব ইলেকট্রন তো তাহলে পৌঁছাতে পারবে না, যার ফলে কারেন্ট কমে যাবে মানে রেজিস্ট্যান্স বাড়বে, দ্যাট মিন্স কন্ডাক্টিভিটিও কমে যাবে। ক্লিয়ার? তো দেখো গ্রাফটা হচ্ছে এইটা। তো এটা ভালো করে একটু গুছিয়ে লিখে নাও তোমরা, কেমন? চলো নেক্সট। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। অথবা তাহলে প্রতিটি 1.5 ভোল্ট তড়িৎচালক বল এবং 0.2 ওহম অভ্যন্তরীণ রোধের 40টি কোষকে কিরূপ ভাবে বিন্যস্ত করলে বহিবর্তনীতে সংযুক্ত 0.5 ওহম রোধের মধ্য দিয়ে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়া যাবে। সর্বোচ্চ তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করো। দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা খুব ভালো কোশ্চেন এটা। কেমন? দেখো তাহলে কি বলছে, প্রতিটি এত তড়িৎচালক বল এরকম করে 40টি কোষ আছে, তাই না? বিন্যস্ত করছে বহিবর্তনীতে সংযুক্ত এত রোধের মধ্য দিয়ে। আচ্ছা তাহলে এখানে আগে ডাটা লিখে ফেলো। তাহলে প্রতিটি কোষে তড়িৎচালক বল কত? স্মল ই ধরে নিচ্ছি আমরা। প্রতিটি কোষে তড়িৎচালক বল হচ্ছে স্মল ই। স্মল ই হচ্ছে কি 1.5 ভোল্ট বলে দিয়েছে। আচ্ছা নেক্সট, অভ্যন্তরীণ রোধ কত? স্মল আর। স্মল আর কত গো? 0.2 ওহম। আচ্ছা প্রত্যেকটার অভ্যন্তরীণ রোধ সমান এবং এরকম করে 40টি কোষ আছে। কটা? 40টি কোষ আছে। আচ্ছা হোক। বহিবর্তনী সমান, আচ্ছা বহিবর্তনীতে কত রোধ আছে? এটা হচ্ছে এক্সটারনাল রেজিস্ট্যান্স কত? 0.5 ওহম। 0.5 ওহম রোধের মধ্যে দিয়ে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। আচ্ছা তাহলে ম্যাক্সিমাম কারেন্টের মানে শর্তটা কি? সর্বোচ্চ তড়িৎ প্রবাহের শর্ত। সর্বোচ্চ তড়িৎ প্রবাহের শর্ত। সর্বোচ্চ তড়িৎ প্রবাহের শর্ত। সর্বোচ্চ তড়িৎ প্রবাহের শর্ত দেখো M ক্যাপিটাল R ইকুয়াল টু N R। ঠিক আছে, এইটা দেখো কন্ডিশন হয়, তাই না? এইটা হচ্ছে কন্ডিশন, এইটা তোমাকে জানতে হবে। তো N টা কি আর M টা কি? দেখো N টা হচ্ছে কি বলতো, সাপোজ এইটা একটা ব্যাটারি,
অনেকগুলো ব্যাটারি দেখো আমি সিরিজে লাগিয়েছি, ঠিক আছে। ঠিক আছে, এরকম করে অনেকগুলো ব্রাঞ্চ আছে। সাপোজ এটা আবার এইখানে এরকম করে, ঠিক আছে। তো দেখো এরকম চলতেই আছে। তাহলে এই যে একটা রো মানে একটা রোতে কত সংখ্যক আমি ব্যাটারি লাগিয়েছি, বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে শ্রেণী সংখ্যা, হ্যাঁ কি না? শ্রেণী মানে একটা ব্রাঞ্চে মানে একটা শাখাতে কতগুলো তোমার রয়েছে, ব্যাটারি রয়েছে, তাকে আমরা এন বলছি, স্মল এন। এরকম করে কটা ব্রাঞ্চ আছে দেখো, একটা দুটো তিনটা এঁকেছি, আরো আরো চলতেই থাকবে। এরকম করে কতগুলো আর ব্রাঞ্চ রয়েছে, এম সংখ্যক, স্মল এম সংখ্যক ব্রাঞ্চ রয়েছে, বুঝতে পারছি? এক একটা ব্রাঞ্চে কতগুলো সেল রয়েছে, কোষ রয়েছে, স্মল এম নাম্বার। এরকম কতগুলো ব্রাঞ্চ আছে সেটা হচ্ছে স্মল এম নাম্বার, ক্লিয়ার? তাহলে দেখো সর্বোচ্চ তড়িৎ প্রবাহের শর্ত হলো এম আর ইকুয়াল টু এন আর। কেমন? তাহলে এখানে দেখো এম বাই যদি এন করি তাহলে কত হবে? এম বাই এন, এম বাই এন, আচ্ছা, স্মল আর বাই ক্যাপিটাল আর, উল্টে দাও দিলে সুবিধা হবে আমার। এন বাই এম সমান কত? আর বাই আর। আর এর মান কত? 0.5 হবে। স্মল আর এর মান কত গো? 0.2, 0.2, তাই তো? দেখো শূন্য শূন্য তুলে দাও, 5 তো 5 বাই 2 মানে আড়াই, 2.5 নাকি? কত? 2.5। দেখো m বাই m 2.5 বা 5 বাই 2 পড়ে থাক। এবার বলেছে দেখো 40টি কোষকে, নাকি? কটা কোষ আছে? 40টা কোষ, মাথায় রাখবে। তাহলে এই যে কতগুলো কোষ আছে কি করে পাবো? এক একটা ব্রাঞ্চে সাপোজ আমি ধরে নিচ্ছি 3টা করে আছে বা 4টা করে আছে। এরকম 4টা ব্রাঞ্চ আছে, তাহলে আমরা করি না 4 × 4, হ্যাঁ কি না? স্বাভাবিক কথা। একটা ব্রাঞ্চে যদি 4টা সেল থাকে তাহলে এরকম করে যদি তোমার 4টা ব্রাঞ্চ থাকে তাহলে কটা হবে? টোটাল তোমার সেল নাম্বার কটা হবে? 4 × 4, 16টা করে দিই, একই ব্যাপার। তাহলে এখানে কি পাবো? এখানে m * n সমান দেখো 40 হবে কিনা বলো? m * n সমান 40 হবে, বেশ। তাহলে এখানে তুমি কোন এইতে একটা m এর জায়গা সাপোজ বা n এর জায়গা, n এর জায়গা বসাও 5 বাই 2 * m, নাকি? তাহলে m তো আছে পড়ে থাক, এটা সমান কত? 5 বাই 2, 5 বাই 2 ইনটু তাহলে কত? m, আর এটা এখান থেকে m সমান কত না 5 বাই 2 অথবা আড়াই, যা পারো লিখো, ইনটু m হবে, পড়ে থাক। এটা সমান কত? 40, নাকি? 40 মানে তাহলে কত হবে? 40 আছে, তার মানে 5 8 5 এ 40, নাকি? 8 হয়ে গেল, 16 হবে, তাই তো? তাহলে m স্কয়ার সমান কত? 16 হয়ে যাচ্ছে, 16 হলো। তাহলে m সমান কত গো? m সমান হচ্ছে 4। তাহলে m সমান 4 মানে 4টা ব্রাঞ্চ থাকবে, নাকি? 4টা ব্রাঞ্চ থাকবে। তাহলে n এ তোমার m এর মান পেয়ে গেলাম 4। আচ্ছা, এবার n সমান কত হবে? এখানে বসিয়ে দাও, তাহলে কত হবে? n ইকুয়াল টু কত বলো তো? 5 বাই 2 কত? 5 বাই 2 ইনটু m, m এর ভ্যালু কত? 4, এতে কাটা, তার মানে 2, নাকি? তার মানে 10। n এর মান কত হবে? 10 হবে, আর m এর মান হচ্ছে 4। তাহলে দেখো n এর মান 10 আর m এর মান 4, ওকে? তাহলে একটা ব্রাঞ্চে 10টা করে কোষ থাকবে আর এরকম 4টা ব্রাঞ্চ থাকবে, ঠিক আছে? গেল। তাহলে m n এর মান পেয়ে গেলাম। যে কেমন করে বিন্যস্ত করতে হবে এটা তো পেলাম, এই যে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, ঠিক আছে? এদেরকে কেমন করে বিন্যস্ত করতে হবে। এরপরে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করো। সর্বোচ্চ তড়িৎ প্রবাহ মাত্রা মাপার সূত্রটা কি? সর্বোচ্চ তড়িৎ প্রবাহ মাপার সূত্র দেখো, এদিকে চলে আসি। I max, নাকি? I max সমান, তার ফর্মুলা একদম ডাইরেক্ট। দেখো
2 নম্বরে তো বেশি প্রুফ টুফ করতে যেও না। তাহলে দেখো m n e বাই mr প্লাস n স্মল r, এটা হচ্ছে তার ফর্মুলা। তাহলে m ইনটু n মানে কত 40 হবে, ইনটু তড়িৎচালকের মান কত গো 1.5 মানে 3/2। আচ্ছা হ্যাঁ 3/2। আচ্ছা mr m বলতে 4 আর এর মান কত 0.5 প্লাস n এর মান কত, n এর মান হচ্ছে 10, স্মল r কত গো 2। তাহলে দেখো এটা 3/2 না, এটা 3/2, 2 কাটলে 2 মানে 60 হবে, উপরে 60 হবে। 3/2 2 কেটে দিলে 20, 20 3 60, ঠিক আছে। আচ্ছা এটা তাহলে কত 2 প্লাস এটা কত, ও এটা 0.2 হবে, সরি 0.2, স্মল r না, স্মল r এর মান তো 0.2, 0.2 ইনটু 10 মানে 2, তাই তো। তাহলে 60/4 মানে 15 4 60 নাকি। তাহলে 15 ওহম আর অ্যাম্পিয়ার। তাহলে দেখো I max সমান কত হলো, I max সমান কত পেয়ে গেলাম 50 অ্যাম্পিয়ার, ঠিক আছে। I max ইকুয়াল টু কত হবে 15 অ্যাম্পিয়ার, ক্লিয়ার। তাহলে চলো দেখো ইজি ছিল এটা, একটু হয়তো তোমাদের কঠিন লাগবে, কেন তোমরা এরকম ম্যাথ হয়তো খুব একটা বেশি করনি। তো এটা অতি অবশ্যই করে যাবে, প্রত্যেক বছর এটা কিন্তু এবিটিতে থাকে, প্রত্যেক বছরই থাকে, কেমন। চলো নেক্সট কি আছে দেখো, নেক্সট 5 নম্বরের কোশ্চেন চলে আসবো। নেক্সট আমরা 5 নম্বরের কোশ্চেনে চলে আসি। দেখো কি বলছে প্রথমে, গ্রুপ ডি, এখানে মার্কস 5, ঠিক আছে, মার্কস 5। দেখো 17 রে বলছে মিটার ব্রিজের বর্তনী চিত্র অঙ্কন করে মূল তথ্যটি লেখো, ঠিক আছে। তাহলে মিটার ব্রিজকে এক্সপ্লেন করতে বলছে। দেখো কিছু না, কোনো ব্যাপার নয়, একটা মিটার ব্রিজ প্রথমে আঁকবো। প্রথমে একটা মিটার ব্রিজ আমরা আঁকবো। আচ্ছা মিটার ব্রিজ মানে আমরা কি জানি, যে মিটার ব্রিজ মানে আমরা কি জানি, যে মিটার ব্রিজে যে ওয়্যারটা থাকবে সেটা কত হবে 1 মিটার নাকি, অর্থাৎ 100 সেন্টিমিটার, 1 মিটার অর্থাৎ অথবা 100 সেন্টিমিটার, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার তার, এই তারটা হচ্ছে মিটার ব্রিজের তার, যেটাকে বলছি এ আর বি, এই পয়েন্টটাকে বলছি ই, ওটাকে বলছি বি। আচ্ছা এইটা দেখো এটাকে আমরা বলি আর, ঠিক আছে। আর এইটাকে বলছি আননোন রেজিস্ট্যান্স, অজানা রোধ, এটাকে বলছি এস, ক্লিয়ার। তো এটা দেখো আমাদের বাম দিকে, ওই জন্য বাম ফাঁকের রোধ, এটা হচ্ছে ডান ফাঁকের রোধ, বুঝতে পারলে। বাম ফাঁকের রোধটা হচ্ছে আর, ডান ফাঁকের রোধটা হচ্ছে এস, কেমন। চলো তাহলে এখান থেকে দেখো আমরা যদি একটা গ্যালভানোমিটার এর সাহায্যে, এইখানে সাপোজ আমি ট্যাপ করলাম জকি জি এর সাহায্যে, ঠিক আছে, জকি জি এর সাহায্যে আমি এখানে ট্যাপ করলাম, ক্লিয়ার। তাহলে এবং যে ট্যাপ করলাম সেটাকে আমরা জে পয়েন্টে আমরা ধরলাম বা আমরা কনসিডার করে নিচ্ছি যে এ বিটা দেখো মিটার ব্রিজ বলেছে না, তাহলে 1 মিটার হবে। এ বির দৈর্ঘ্য তাহলে কত, এই যে তারটা রয়েছে এর দৈর্ঘ্যটা কত হবে না 1 মিটার অর 100 সেন্টিমিটার, ক্লিয়ার। এবার এ যে পোরশনটাকে বলছি স্মল এল, তাহলে কত, বি যেটা তাহলে কত হবে, বি যে তাহলে কত হবে 100 মাইনাস এল হবে, তাহলে বি যে কত হবে 100 মাইনাস এল হবে, হ্যাঁ কি না। তাহলে বি যেটা হবে 100 মাইনাস এল আর এ যেটা হবে কত এল, ক্লিয়ার। চলো এবার আমরা এখানে কি করব, দেখো মিটার ব্রিজটা কোত্থেকে এলো অ্যাকচুয়ালি। দেখো হুইস্টন ব্রিজের একটা অ্যাপ্লিকেশন হচ্ছে মিটার ব্রিজ, হুইস্টন ব্রিজের একটা অ্যাপ্লিকেশন বা প্রয়োগ হচ্ছে মিটার ব্রিজ, ঠিক আছে। তাহলে বেকার আমরা হুইস্টন ব্রিজের সাহায্যে তো পেয়ে গেছিলাম, আমরা মিটার ব্রিজ কেন আনতে যাব। দেখো মিটার ব্রিজের সাহায্যে সাধারণ মানের রোধ খুব সিম্পলিস্ট মেথডে আমরা পেতে পারি, মানে খুব সহজে আমরা মাপতে পারি। ওই জন্য দেখো মিটার ব্রিজটা আমরা ইউজ করি, মানে হুইস্টন ব্রিজের থেকেও মিটার ব্রিজের সাহায্যে আমরা অনেক কুইকলি আমরা অ্যান্সার বের করতে পারি, ঠিক আছে। এবং
অনেক সহজ পদ্ধতিতে, দেখো এখানে বেশি কোনো তোমার ইনস্ট্রুমেন্ট দরকার হবে না, পি দরকার হবে না, কিউ দরকার হবে না, শুধু কনসিডার করলেই হবে, ঠিক আছে। তো দেখো অনেক ইজি ওয়েতে আমরা আননোন রেজিস্ট্যান্স মেজারমেন্ট করতে পারি, তাই আমরা মিটার ব্রিজটা বেশি ইউজফুল হয়, ঠিক আছে। তোমরা দেখবে ল্যাবরেটরিতে তোমাদের মিটার ব্রিজ করেছে তোমরা প্র্যাকটিক্যালে, অথবা তোমরা হায়ার স্টাডিতে যারা যারা যাবে ফিজিক্সে, তোমাদেরকে দেখো সেই মিটার ব্রিজের তোমার প্র্যাকটিক্যাল করতে হবে, পিও বক্স মানে পোস্ট অফিস বক্সেরও প্র্যাকটিক্যাল করতে হয়, সবই দেখো হুইস্টন ব্রিজের অ্যাপ্লিকেশন, কেমন। তো দেখো অনেকটা সিম্পলেস্ট মেথডে আমরা পাবো, ওই জন্য আমরা মিটার ব্রিজটাকে বেশি প্রায়োরিটি দিই, ঠিক আছে। চলো তাহলে এখানে দেখো এই দুটো কনসিডারেশন আমরা তো করে নিলাম। এরপরে আমরা বলছি দেখো ধরি এই যে তোমার মিটার ব্রিজ রয়েছে, তো মিটার ব্রিজের প্রতি সেন্টিমিটারের রোধ কত, ধরি মিটার ব্রিজে লিখে দিচ্ছি শুধু, মিটার ব্রিজের প্রতি সেন্টিমিটারের রোধ কত, রো ধরে নিচ্ছি। যারা ইংলিশ মিডিয়াম রয়েছে তারা তোমরা কি লিখবে না, কনসিডার দ্য রেজিস্ট্যান্স পার ইউনিট সেন্টিমিটার, ঠিক আছে, পার ইউনিট লেন্থ আর পার ইউনিট সেন্টিমিটার ইজ রো, ক্লিয়ার। এরপরে এখানে তাহলে কি বলছে, তাহলে 1 সেন্টিমিটারের রোধ হচ্ছে রো, তাহলে এল সেন্টিমিটার, এগুলো তো সেন্টিমিটার, তাহলে এল সেন্টিমিটার ধরছি, এটাকেও সেন্টিমিটার ধরছি, হ্যাঁ কি না। তাহলে 1 সেন্টিমিটারের রোধ কত, রো হলো, এল সেন্টিমিটারের রোধ কত হবে, রো ইনটু এল, আর হচ্ছে দেখো 100 মাইনাস এল সেন্টিমিটারের রোধ কত হবে, তাহলে রো ইনটু 100 মাইনাস এল, হ্যাঁ কি না। তাহলে এইটাকে আমরা ধরছি পি, লেট ধরি পি ইকুয়াল টু রো ইনটু এল। পি হচ্ছে এই যে এ যে অংশের রোধ, টোটাল রোধ, আবার কিউ ইকুয়াল টু ধরছি দেখো বি যে অংশের রোধ, তাহলে বি যে অংশের রোধ তাহলে কত, রো ইনটু 100 মাইনাস এল, নাকি না, রো ইনটু 100 মাইনাস এল। তাহলে পি আর কিউটা আমরা কনসিডার করে নিয়েছি। এরপরে আমরা দেখো হুইস্টন ব্রিজের শর্ত বসাবো। তাহলে হুইস্টন ব্রিজের শর্তটা কি ছিল, বাবু, দেখো হুইস্টন ব্রিজের শর্ত কি ছিল বাবু, P বাই Q ইকুয়াল টু, কেন এটা তো হুইস্টন ব্রিজকে মেইনটেইন করে চলে, হুইস্টন ব্রিজের তো অ্যাপ্লিকেশন মাত্র, তাহলে P বাই Q ইকুয়াল টু কত, R বাই S, হ্যাঁ কি না। তাহলে দেখো আমাকে বের করতে হবে কত, S, তাহলে আমরা লিখতে পারি S ইকুয়াল টু R ইনটু Q বাই P, হ্যাঁ কি না। তাহলে ভ্যালু বসিয়ে দাও, তাহলে দেখো S টা এদিকে আসবে, Q উপরে উঠবে, P নিচে আসবে, ঠিক আছে। R ইনটু তাহলে Q টা কত গো, 100 মাইনাস L বাই কত হবে, L, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে আমার S, এইটা দেখো আননোন রেজিস্ট্যান্স। তাহলে শুধুমাত্র নাল পয়েন্টটা যদি পেয়ে যাই, নাল ডিসটেন্সটা যদি পেয়ে যাই, তাহলে দেখো আর ডান ভাগ তোমার বাম ভাগের রোধ তো বলে দিবে অজানা রোধ বের করতে গেলে, তাহলে আর এর মান জানা থাকলে দেখো খুব ইজি ওয়েতে আমরা দেখো আননোন রেজিস্ট্যান্সটা আমরা ক্যালকুলেট করতে পারবো, ক্লিয়ার। তো এটাই হচ্ছে দেখো মিটার ব্রিজের বর্তনী চিত্র অঙ্কন করে তার ব্যাখ্যাটা, ঠিক আছে, তার মূল তথ্য কি বললাম বুঝতে পারলাম। চলো দেখো এগুলো তো তোমাদের বইতে একদম গতানুগতিক থিওরি থাকবে, মানে আছে মানে তোমাদের এই তো মিটার ব্রিজ দিয়ে তো অঙ্ক হয় আসে, না হয় থিওরি আসে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তো মিটার ব্রিজটা সব সময়ের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটাকে স্টার মার্কিং করে রাখবে, মিটার ব্রিজটা সব সময়ের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট কি করব, প্রদত্ত চিত্রে কারশফের সূত্র প্রয়োগ করে I1 I3 এবং I2 I3 এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। আচ্ছা এই ম্যাথটা দেখো তোমাদের বইতে কিন্তু এবিটি তে ভুল তোলা আছে, বুঝলে, বইতে কিন্তু তোমাদের এখানে এবিটি তে ভুল তোলা রয়েছে, তো এটা তোমরা কারেকশন করে নাও, হ্যাঁ এটা তোমরা কারেকশন করে নাও, আমি বইতে কারেকশন করে নিচ্ছি, ওঠেনি তোমাদের বইতে, এগুলো ওঠেনি, কেমন। তো দেখো ছবিটাও আমার এখানে আঁকা ভুল আছে, যেহেতু তোমাদের প্রথমে তো আমি জানি না, তো এরকম করে ছবি আঁকা হয়ে গেছিল, তারপরে আমরা দেখো কারেকশন যখন করতে গিয়ে যখন সলিউশন করতে বসি তখন কিন্তু এটার মধ্যে ভুল রয়েছে, বুঝতে পারলে। তো এই সার্কিটটা পুরো ভুল রয়েছে, তোমরা এই সার্কিট দেখবে না, আমি এঁকে দিচ্ছি দেখো সার্কিটটা। এখানে একটা সেল রয়েছে,
এখানে একটা অ্যানাদার সেল, ঠিক আছে, তারা আবার একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সঙ্গে যুক্ত আছে। আচ্ছা, এর মধ্য দিয়ে কারেন্টটাকে বলছি I1, এর মধ্য দিয়ে কারেন্টটাকে বলছি I2, তারা দুজন একসঙ্গে যুক্ত হয়ে এই যে কারেন্ট আসছে কত I3, ক্লিয়ার? আচ্ছা, এই ব্যাটারিটাকে বলেছে তোমার 6 ভোল্ট, এটার ইএমএফটা বলছে কত 6 ভোল্ট, এবং অভ্যন্তরীণ রোধ হবে, এখানে অভ্যন্তরীণ রোধ নেই কিন্তু, এন্ড R1 টা কত না অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.5 ওহম, 0.5 ওহম, ঠিক আছে। আর এইখানে তাহলে কত হবে, E2 টা বলছে 10 ওহম, সরি 10 ভোল্ট, এবং অভ্যন্তরীণ রোধ এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কত R2 টা, অভ্যন্তরীণ রোধ বলছে 1 ওহম, এটা হবে, ঠিক আছে। আর এক্সটার্নাল রেজিস্ট্যান্স হচ্ছে কত 12 ওহম, ক্যাপিটাল আর ধরো, তাহলে ক্যাপিটাল R ইকুয়াল টু 12 ওহম, ক্লিয়ার? তো এইটা হচ্ছে তোমাদের ফিগার আছে, দুটো টার্মিনাল ধরে নাও এ বি, তাহলে এইটাকে আমরা বলছি এ, এটাকে বলছি বি, আর কোন টার্মিনাল ধরেনি, তো আমাদেরকে আরো টার্মিনাল ধরতে হবে, এ বি, এটাকে সি ধরে নাও, এটাকে ডি ধরে নাও, ক্লিয়ার? তো এ বি সি ডি, ক্লিয়ার? চলো, আচ্ছা এখানে আরো একটা ধরে নাও, তো এই পয়েন্টটাকে পি ধরে নাও, এটাকে আমরা কিউ ধরে নাও, ঠিক আছে। এই টার্মিনালটা ধরে নাও, কেন পি কিউ টার্মিনাল ধরো দরকার আছে, ঠিক আছে। তো দেখো এইটা হচ্ছে ফিগার, অ্যাপ্রোপ্রিয়েট ফিগার, বইতে ভুল আছে বারে বারে বলছি, ঠিক আছে। তো বই দেখে এটা করতে যেও না, এখানে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। তো এইখানে দেখো মিস্টেক হয়ে গেছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স দেয়নি, ঠিক আছে। চলো নেক্সট, তাহলে এখানে কি হবে দেখো, বলছে প্রতিষ্ঠা করো, এদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো বলছে, ঠিক আছে, এদের মধ্যে রিলেশন বের করতে বলছে। দেখো সহজ, কোনো অসুবিধা নেই। তাহলে কেভিএল অ্যাপ্লাই করব, দেখো কারশফের সূত্র প্রয়োগ করে নাকি। তাহলে এখানে দেখো স্পষ্টত বুঝতে পারছি, I3 ইকুয়াল টু কি হবে বলো তো, I1 প্লাস I2। দেখো দুটো কারেন্ট যুক্ত হয়ে I3 যাচ্ছে না, I1 I2 যুক্ত হয়ে I3 যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি ফ্রম KCL থেকে যে একটা টার্মিনালের মানে একটা সার্কিটের একটা জয়েনিং এ কি হবে, টোটাল ইনওয়ার্ড কারেন্ট ইকুয়াল টু টোটাল আউটওয়ার্ড কারেন্ট। দেখো হয়েছে এটা। আচ্ছা, এরপরে দেখো applying KVL in loop। দেখো প্রথমে দেখো এই লুপটা ধরবো, মানে একদম বড়টা ধরবো। দেখো লুপটা দেখাচ্ছি, A P B C D A, মানে এই উপরের লুপটা ধরবো, এই নিচেরটা নয় কিন্তু, বারে বারে বলছি এই ব্যাটারিটা কোনো টেক পার্ট করবে না, একদম উপরেরটা এই লুপটা কথা যদি বলি আমরা। তাহলে আমরা দেখো কেভিএল অ্যাপ্লাই করতে জানি আমরা প্রত্যেকে, হ্যাঁ কি না। তো কি হবে, আমরা লুপটা তো এরকম ধরেছি না, লুপটা তো এরকম ধরেছি ক্লকওয়াইজ। তাহলে কি হবে দেখো, প্রথমে ফার্স্ট দেখো ব্যাটারির কি হচ্ছে, এটা হাই থেকে লোতে যাচ্ছে নাকি, হাই থেকে লোতে, তার মানে মাইনাস সাইন হবে, মাইনাস কত 6 ভোল্ট। তারপরে দেখো কারেন্ট হচ্ছে এদিকে যাচ্ছে, আর পাথটা দেখো এদিকে, লুপটা এদিকে, কারেন্ট উল্টা দিকে যাচ্ছে, তার মানে R1 এর থ্রু দিয়ে কত কারেন্ট যাচ্ছে, I1 কারেন্ট। তাহলে আমরা বলতে পারবো প্লাস I1 R1। তারপরে দেখো এখানে চলে এসো, দেখো পাদ এদিকে কিন্তু I3 টা যাচ্ছে দেখো উল্টা দিকে, তার মানে এটাও প্লাস হবে। প্লাস কত হচ্ছে না I3, কেন ক্যাপিটাল R এর থ্রু দিয়ে কত কারেন্ট যাচ্ছে, I3 যাচ্ছে, ইনটু তাহলে কত ক্যাপিটাল R ইকুয়াল টু দেখো 0, হ্যাঁ কি না। আবার তো এই পয়েন্টে ফিরে আসছে, তাহলে পোটেনশিয়াল থাকবে না 0, তাহলে 6 টাকে ওইদিকে নিয়ে যাও। R1 এর ভ্যালু কত, R1 এর ভ্যালু 0.5, তাহলে দেখো 0.5 I1, 0.5 I1 প্লাস, আচ্ছা R এর ভ্যালু কত, R এর ভ্যালু 12, তাহলে 12 ইনটু I3, 12 ইনটু I3 সমান তাহলে কত হচ্ছে 6, ঠিক আছে। তাহলে এইটাকে একটা ইকুয়েশন নাম্বার রাখো, 1 নম্বর ইকুয়েশন। তাহলে এটা হচ্ছে দেখো I1 এবং I3 এর মধ্যে রিলেশন, প্রথমে দেখো I1 I3 এর মধ্যে রিলেশন পেয়েছি, ঠিক আছে। আবার ঠিক একই রকম ভাবে
applying KVL in loop দেখো এরপরে দেখো এই লুপটা ধরবো a q b c d a, মানে এবার নিচের লুপটা ধরবো, তাহলে a q b c d, ঠিক আছে। তাহলে চলে এসো এর ক্ষেত্রে, তাহলে চলে এসো দেখো একই রকম দেখো ব্যাটারির হাই থেকে লো মানে নেগেটিভ, তাহলে মাইনাস হচ্ছে 10 ভোল্ট, তারপরে দেখো i2 টা এদিকে যাচ্ছে, লুপটা ওইদিকে, মানে এর ক্ষেত্রেও তো লুপটা এরকম ধরেছি না, তাহলে i2 টা এদিকে যাচ্ছে, লুপ উল্টা দিকে, তার মানে পজিটিভ। এবার দেখো তাহলে কত 10 হয়েছে, তাই তো, তার মানে এটা প্লাস হবে কত হবে না i2 ইনটু r2, আবার দেখো এদিকে হচ্ছে মানে লুপ এদিকে কারেন্ট উল্টা দিকে i3, তার মানে প্লাস i3 ইনটু ক্যাপিটাল R ইকুয়াল টু কত হচ্ছে 0 হবে, দ্যাট মিন্স হবে কত এখানে i2, তাহলে i2 ইনটু r2 এর ভ্যালু কত, r2 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে ইনটু 1 প্লাস r এর ভ্যালু কত হচ্ছে 12, তাহলে 12i3 সমান হচ্ছে 10, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার কত ইকুয়েশন নাম্বার 2, ঠিক আছে। তো দেখো এইটা হচ্ছে দুটো ইকুয়েশন, আমি দেখো এই দুটো ইকুয়েশন দেখে নিই, i2 12i3 equal to 10, 0.5 plus 12i3 equal to 6, ঠিক আছে। দেখো এই দুটো ইকুয়েশন, ঠিক আছে, এই দুটো তোমাকে ইকুয়েশনই বের করতে বলছে, সমাধান করতে বলেনি, ঠিক আছে। বলেছে দেখো রিলেশন বিটুইন i1 i3 i2 i3, i2 i3 এর সঙ্গে সম্পর্ক এটা, i1 আর i3 এর মধ্যে সম্পর্ক এটা, ক্লিয়ার। তোমাকে কিন্তু সমাধান করতে বলেনি, তো সমাধান করবে না, সমাধান রেখে দিয়ে আসবে এরকম, ঠিক আছে। কেন দেখো তোমাকে মার্কস দেখে কাজ করতে হবে, বুঝতে পারলাম। যদি তোমাকে মান চাইতো তাহলে কিন্তু এখানে i1 i2 বের করতে, লাস্টে তাহলে i3 এর ভ্যালু দুটোকে অ্যাড করে দিলে পেয়ে যেতে, ঠিক আছে। তো দেখো এটা বের করতে বলে, এমন না যে বের করতে বলে না, i3 টাও বের করতে বলে, তো যে অঙ্কে তোমাকে বলবে তাহলে এই দুটোকে অপনয়ন করে সমাধান করবে, সেখান থেকে দেখো i1 ক্যালকুলেট করবে, i2 ক্যালকুলেট করবে, ঠিক আছে, দিয়ে দুটোকে অ্যাড করে দিলে, দুটোকে তুমি যদি i1 প্লাস i2 যদি অ্যাড করে দাও দিলে কি পাবে i3 পেয়ে যাবে, ক্লিয়ার। তাহলে এই ভ্যালুগুলো তুমি পেয়ে যাবে, বুঝতে পারছি। চলো নেক্সট দেখো পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রনের তাড়না বেগের রাশিমালা প্রতিষ্ঠা করা অতিপরিবাহিতা কি, ঠিক আছে। তাহলে দেখো অথবা কি দিয়েছে, পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রনের তাড়না বেগের রাশিমালা প্রতিষ্ঠা করো, দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা প্রত্যেকেই জানো মোটামুটি যে এটাকে বিচলন বেগ বা ইংরেজিতে ড্রিফট ভেলোসিটি নামে আমরা চিনি, এটা প্রত্যেক বছরের জন্য খুব ইম্পর্টেন্ট, তো তোমরা এটাকে অতি অবশ্যই করে যাবে, ঠিক আছে, ভালো করে দেখে নাও। দেখো এটা একটা কন্ডাক্টিং ওয়্যার ধরে নাও তুমি, পরিবাহী তার, ঠিক আছে। এইটাকে ধরছি দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ক্যাপিটাল A দ্বারা রিপ্রেজেন্ট করছি। এবার ইলেকট্রন গুলো কি করছে, এই রকম ভেলোসিটিতে মুভ করছে, vd সব করছে, ঠিক আছে। তাহলে এর লেন্থটাকে তুমি ধরে নাও, এই লেন্থটাকে আমরা l মানে l বলতে পারি, আর তারা কত ভেলোসিটিতে মুভ করছে ইলেকট্রনরা, vd ভেলোসিটিতে, কত v সাফিক্স d, ড্রিফট ভেলোসিটি বলা হয়, তাই জন্য v সাফিক্স d, ক্লিয়ার। তো এটা দেখো একটা ওয়্যার, পোটেনশিয়াল ডিফারেন্ট দিয়েছি, যার ফলে ইলেকট্রন গুলো দৌড়াচ্ছে, পোটেনশিয়াল ডিফারেন্ট দেওয়ার দরকার নেই, পোটেনশিয়াল ডিফারেন্ট দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এটা একটা ওয়্যার, ঠিক আছে। তো দেখো ইলেকট্রন মানে vd এভারেজ স্পিডে একটা দৌড়াচ্ছে, আমরা কনসিডার করছি, ঠিক আছে। তো vd টাকে আমরা কি বলছি, vd টাকে আমরা কি বলছি, ড্রিফট ভেলোসিটি, ক্লিয়ার। তো দেখো প্রথমে এখানে কিছু কনসিডারেশন আমরা করব, কি কি কনসিডারেশন দেখবো। ফার্স্ট দেখো এখানে স্মল l n ধরে নাও, স্মল n টাকে কি বলবো, নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, ঠিক আছে, নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, মানে কি হবে না একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব,
ঘনত্ব, ঠিক আছে, ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব অথবা একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, ঠিক আছে। আচ্ছা দেখো ই তো তোমরা প্রত্যেকেই জানো, ইলেকট্রনের আধান। আচ্ছা ইংরেজিতে বাংলাতে লিখছি, ইলেকট্রনের আধান নাকি, যার ভ্যালু তোমরা জানো কত, 1.6 × 10⁻⁻19 কুলম্ব, প্রত্যেকেই জানি মোটামুটি। আর এটাকে কি বললাম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা হলো, হ্যাঁ কি না। আচ্ছা আর মানে ভিডিটাকে কি বলছি, ভিডিটাকে বলছি তাড়না বেগ, এই যে বললে তাড়না বেগ বা বিচলন বেগ বলতে পারো, তাড়না বেগ বলতে পারো, ঠিক আছে, ড্রিফট ভেলোসিটি ইংরেজিতে বলবে তাড়না বেগ। ক্লিয়ার? বেশ, এবার দেখো আমি যদি টাইমটাকে দেখো, আমরা কি বলতে পারি, ভিডি স্পিডে যাচ্ছে, তো কত দূরত্ব, এল দূরত্ব, কত টাইমে যাচ্ছে, ধরে নিচ্ছি টি টাইমে, তাহলে আমরা বলতে পারি দেখো বেগ সমান সরণ বাই সময়, হ্যাঁ কি না। কিন্তু যদি টাইম 1 হয়, টি ইকুয়াল টু 1 হলে তাহলে আমরা কি বলতে পারি, টি ইকুয়াল টু যদি মানে ইউনিট টাইমে, পার ইউনিট টাইমে, তাহলে ভিডিটাকে কি বলবো, এল বলবো, হ্যাঁ কি না বলো। দেখো পার ইউনিট টাইমে যদি টাইমটাকে 1 ধরি, 1 সেকেন্ড ধরি, তাহলে দেখো ভিডি ইকুয়াল টু এল বলতে পারি তো। ক্লিয়ার? চলো নেক্সট, দেখো তাহলে এই যে পরিবাহীতে রয়েছে, এই পরিবাহীর ভলিউমটা কত, তাহলে পরিবাহীর আয়তন তাহলে কত হবে, পরিবাহীর আয়তন কত হবে, তাহলে পরিবাহীর আয়তন দেখো তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু তাহলে কত, তার লেন্থটা এল, তাহলে এ ইনটু এল বলতে পারি, তাহলে এ ইনটু এল এর জায়গায় কি বসাতে পারি, পার ইউনিট টাইমের জন্য ভিডি বসাতে পারি, হ্যাঁ কি না। তাহলে এইটা দেখো তার এরিয়া বা সরি মানে ভলিউম পেয়ে গেলাম। আচ্ছা এলটাকে কি বলেছিলাম তো, নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, তাহলে এই ভলিউমের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে, এক ভলিউম যখন 1 ছিল তখন ইলেকট্রন সংখ্যা ছিল n, তাহলে এখন যখন ভলিউম এটা হয়ে গেছে তাহলে ইলেকট্রন সংখ্যা তাহলে কত হবে দেখো, তাহলে তাহলে পরিবাহীতে ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা কত হবে না, ভলিউম যখন 1 ছিল তখন হচ্ছে n, তাহলে ভলিউম যখন এত হয়েছে তাহলে কত হবে না n ইনটু এইটা a ইনটু vd। ক্লিয়ার? তাহলে ইলেকট্রনের সংখ্যা পেয়ে গেলাম। তাহলে পরিবাহীতে ইলেকট্রনের আধান কত হবে, ইলেকট্রনের আধান কত হয়, ইলেকট্রনের আধান কত হবে বলো, ইলেকট্রনের আধান হবে কত, দেখো শুধুমাত্র একটা ইলেকট্রনের আধান কত, ই বলে দিয়েছি, দেখো একটা ইলেকট্রনের আধান ই স্মল ই, হ্যাঁ কি না। তাহলে এতগুলো সংখ্যক ইলেকট্রনের আধান কত, তাহলে ইনটু ই হয়ে যাবে, n ইনটু ই ইনটু a ইনটু vd। ক্লিয়ার? তাহলে ইলেকট্রনের আধান পেয়ে গেছি, তাহলে পরিবাহীতে টোটাল ইলেকট্রনিক চার্জ পেয়ে গেছি, তাহলে কারেন্ট কত পাবো, তাহলে দেখো পরিবাহীতে প্রবাহ মাত্রা, তাহলে প্রবাহ মাত্রা কত হবে বলো তো, I সমান চার্জ পার ইউনিট টাইম, চার্জ পার ইউনিট, দেখো টোটাল আধান পেয়ে গেছি, তাহলে একক সময় আধানটা, তাহলে কিউ আচ্ছা টোটাল আধানটাকে আমরা আচ্ছা ক্যাপিটাল কিউ লিখে দিচ্ছি, টোটাল আধানটাকে আমরা ক্যাপিটাল কিউ লিখে দিচ্ছি, তাহলে দেখো এটাকে ক্যাপিটাল কিউ বলছি আমি, এটাকে ক্যাপিটাল কিউ বলছি, তাহলে ক্যাপিটাল কিউ বাই টি। আচ্ছা টিটাকে কত ধরেছিলাম এখানে, টিটাকে কত ধরে কাউন্ট করছি দেখো 1 ধরে না, তাহলে টিটাকে ইকুয়াল টু 1 বসাও, তাহলে কিউ যেটা সেটাই হচ্ছে কি তোমার কি কারেন্ট, তাহলে কিউ ভ্যালু বসাও, তাহলে I সমান এখানে কি দেখতে পাচ্ছি, I সমান n e a v সাফিক্স d। ক্লিয়ার? তাহলে এখানে vd সমান তাহলে কত হয়ে যাবে, vd সমান কত হয়ে যাবে
তাহলে ভি ড্রিফট ভেলোসিটি সমান আই বাই এন ইন্টু ই ইন্টু এ। তাহলে এটাই হচ্ছে তাড়না বেগের রাশিমালা, ঠিক আছে। তাহলে তাড়না বেগের রাশিমালা অথবা ড্রিফট ভেলোসিটি অথবা বিচলন বেগের রাশিমালা যদি বলে তাহলে একই উত্তর, ঠিক আছে। তাহলে সঙ্গে আরেকটু করে দেবে, এখানে সঙ্গে আরেকটা বলে দেবে, কি বলবে যে প্রবাহ ঘনত্ব যদি তোমাকে বলে দেয় এখানে যে প্রবাহ ঘনত্বের সঙ্গে ড্রিফট ভেলোসিটি সম্পর্ক কেমন। তাহলে দেখো প্রবাহ ঘনত্ব, তাহলে প্রবাহ ঘনত্ব যে দ্বারা রিপ্রেজেন্ট করি আমরা, তাহলে প্রবাহ বাই এটাকে কি একক ক্ষেত্রফলের প্রবাহটাকে প্রবাহ ঘনত্ব করব। তাহলে আই বাই এ, তাহলে আই এর জায়গায় ভ্যালু বসিয়ে দাও, তাহলে এটা দেখো কেটে যাবে, তাহলে কত এন ইনটু ই, এ তো কেটে যাবে ইনটু ভি ডি। তাহলে যে প্রবাহ ঘনত্ব যে সমান তাহলে কত এন ই ভি ডি, ওকে। তাহলে এখানে ভি ডি সমান তাহলে কত হবে জে বাই এন ইনটু ই, ক্লিয়ার, সরি ভি সাফিক্স ডি, ওকে। তাহলে এখানে বিচলন বেগের সঙ্গে প্রবাহ ঘনত্বের দেখো রিলেশন ওইটা, ক্লিয়ার, চাপ নেওয়ার দরকার নেই। দেখো এটা একদম কমন কোশ্চেন, প্রত্যেক বছরে দেখো এটা রিপিটেশন হয় তোমাকে ম্যাথমেটিক্স দেয়, না হয় তোমাকে থিওরি দেবে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার বলছি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাকে একদম মিস্টেক করো না, ঠিক আছে। চলো এরপরে দেখো অতি পরিবাহিতা। অতি পরিবাহিতা কাকে বলে, যাকে আমরা ইংরেজিতে বলছি, দেখো বাংলাতে দেখো বলছে অতি পরিবাহিতা। অতি পরিবাহিতা অতি পরিবাহিতা যেটাকে আমরা ইংরেজিতে বলি সুপার কন্ডাক্টর। কি বললাম, সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টর বা অতি পরিবাহিতা, ওকে। দেখো আজকে ওই কোশ্চেনটা আলোচনা করা হয়েছে, যদি একটা কন্ডাক্টরের টেম্পারেচার বাড়ানো হয় তাহলে কি রেজিস্ট্যান্স বাড়ে। কেন, ইলেকট্রনে বারবার বললাম যে অ্যাটমগুলোর মধ্যে র্যান্ডমনেস বাড়ে, ভাইব্রেশন বাড়ে, ভাইব্রেশন হলে ইলেকট্রন তাহলে মুভ করতে গেলে ধাক্কা খায়, তাহলে পরপর পরপর কি হয়ে যাচ্ছে, পরপর পরপর আমরা বলতে পারি যে রেজিস্ট্যান্স বাড়ছে, কারেন্ট কমবে, নাকি একই রকম। এবার আমরা উল্টাটাও তো বলতে পারি, দেখো টেম্পারেচার বাড়ছিল, আজকেই আলোচনা হয়েছে, আমি এখানে ডিটেইলস আমি বলছিলাম। তাহলে টেম্পারেচার বাড়ছে, যার ফলে কি বললাম রোধটা পরপর বাড়ছে, তার মানে কারেন্ট কমছে, ক্লিয়ার, মাথায় রাখবে। এবার যদি উল্টো ঘটনা হয়, দেখো এমনি দেখো তোমাদের একটা রাফ আইডিয়া কি বলে, অতি পরিবাহিতা মানে কি, মানে অনেক বেশি তড়িৎ পরিবহন করতে পারে যে, তাকে বলছে অতি পরিবাহিতা, ক্লিয়ার। একই রকম ভাবে দেখো এখানে কি করব, তাহলে যদি অতি তড়িৎ পরিবহন করতে চায় তাহলে কি করতে হবে, টেম্পারেচার বাড়াতে হবে না কমাতে হবে। দেখো টেম্পারেচার কমলে দেখো রেজিস্ট্যান্স কমবে, টেম্পারেচার যত কমবে রেজিস্ট্যান্স কমবে, হ্যাঁ কি না, রেজিস্ট্যান্স কমা মানে কারেন্ট বাড়বে, হ্যাঁ কি না বল, রেজিস্ট্যান্স কমা মানে কারেন্ট তো বাড়বে, ক্লিয়ার। এবার এখানে দেখো একটা কথা, দেখো সুপার কন্ডাক্টরের আবিষ্কার কিন্তু অনেক পরে হয়েছে, ঠিক আছে, প্রায় তোমার ধরো 1947 এর পরে, মানে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে পরে আবিষ্কার হয়েছে, কেমন। তো অনেক দিনের পরে কিন্তু সুপার কন্ডাক্টর আবিষ্কার হয়েছে, এই স্টেটটা অত সহজে আমরা পৌঁছাতে পারিনি এই স্টেটে। তো এটা তো আমি বলছি, দেখো আমরা আলোচনা করব যে কোন টেম্পারেচারে গেলে এদের এই রকম বিহেভ করবে, এরা সুপার কন্ডাক্টর নেচার দেখাবে। দেখো টেম্পারেচার যত কমাবো রেজিস্ট্যান্স কমছে, কারেন্ট বাড়ছে, নাকি, তাহলে এর একটা তো নির্দিষ্ট লিমিট থাকবে। এইখানে দেখো একটা গ্রাফ আঁকি, তারপরে বোঝাবো। এখানে আমরা বলছি রেজিস্টিভিটি রো, রেজিস্টিভিটি মানে যেটা হচ্ছে আর এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, আর হচ্ছে কি টেম্পারেচার, হ্যাঁ কি না। তো আমাদের নরমাল কন্ডিশনে কি ছিল, যত টেম্পারেচার বাড়ছিল রো বাড়ছিল, তাহলে নরমাল কন্ডাক্টরের ক্ষেত্রে কি হবে, নরমাল কন্ডাক্টরের ক্ষেত্রে এরকম নেচার হবে, এরকম নেচার হবে, এটা হচ্ছে নরমাল বা কন্ডাক্টরের ক্ষেত্রে। কন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, দেখো পরপর পরপর টেম্পারেচার কমাচ্ছি, টেম্পারেচার কমাতে কমাতে
ওকে, দেখো মানে প্রথমে দেখো রেজিস্টিভিটি কমছে, টেম্পারেচার কমছে, রেজিস্টিভিটি কমছে, রেজিস্টিভিটি কমছে। এমন একটা স্পেসিফিক টেম্পারেচার রয়েছে, এমন একটা স্পেসিফিক টেম্পারেচারে দেখো এখানে রোধাঙ্ক 0 হয়ে গেছে, মানে রোধ একদম নেই বললেই চলে। ওই জন্য তাহলে কারেন্ট প্রচুর যাবে, হ্যাঁ কি না, অনেক বেশি কারেন্ট পৌঁছাবে। তার মানে এই যে টেম্পারেচারটাকে বলবো কি জানো, টিসি, ক্রিটিক্যাল টেম্পারেচার। এই ক্রিটিক্যাল টেম্পারেচারে চলে এলে তাহলে সমস্ত বলবো না, সরি, এই ক্রিটিক্যাল টেম্পারেচারে চলে এলে কিছু কিছু মেটেরিয়াল কি করবে, যে রেজিস্ট্যান্স দেখো পুরো 0 হয়ে যাচ্ছে, দেখো একদম 0 হয়ে যাচ্ছে এই টেম্পারেচারে চলে এলে, বুঝতে পারছি? তাহলে এই টেম্পারেচারে চলে এলে রেজিস্ট্যান্স দেখো 0 হয়ে যাচ্ছে, কি বললাম বুঝতে পারছি? তার মানে রেজিস্ট্যান্স 0 হয়ে যাওয়া মানে কারেন্ট হিউজ অ্যামাউন্ট অফ মানে তোমার ফ্লো করা শুরু করবে, তাকেই বলছে অতি পরিবাহিতা। এই কন্ডিশনকে বলছে অতি পরিবাহিতা। তাহলে দেখো টেম্পারেচার কমাতে 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 এমন একটা স্পেসিফিক টেম্পারেচারে এসে পৌঁছালো, সেখানে কি হবে না, ওই পদার্থের সুপার কন্ডাক্টিং স্টেটে চলে গেল, সুপার কন্ডাক্টিভ স্টেট চলে গেল, বুঝতে পারলাম? তার মানে টেম্পারেচার কমাতে কমাতে এমন একটা স্পেসিফিক টেম্পারেচার দেবে সেখানে রোধ 0, তার মানে কারেন্ট হচ্ছে সবথেকে বেশি, তাকে আমরা বলছি যে অতি পরিবাহিতা অথবা সুপার কন্ডাক্টর বা সুপার কন্ডাক্টিভিটি। ক্লিয়ার? তাহলে এবার एग्जांपल তোমরা কি দেবে, দেখো एग्जांपल হিসেবে তোমরা দিয়ে দিতে পারো জিঙ্ক, জিঙ্ক এরকম দেখায়, ঠিক আছে, পারদ, ঠিক আছে, মার্কার Hg যেটা বলছো, হ্যাঁ, পারদ, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, ম্যাঙ্গানিজ, ডাইব্রোমাইট, MgBr2। ক্লিয়ার? তো এই সমস্ত মেটাল, এই সমস্ত তোমার সাবস্টেন্স গুলো কি হবে, এই রকম কন্ডাক্টিং বিহেভ করে। তবে দেখো মাথায় রাখবে সবার কিন্তু টিসি সমান নয়, সবার কিন্তু টিসিটা কিন্তু সমান নয়, বুঝতে পারলাম? তাহলে জিঙ্কের ক্ষেত্রে টিসি যা হবে তোমার এর ক্ষেত্রে টিসি তা হবে না, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও টিসি তা হবে না, ঠিক আছে, তো পারদের ক্ষেত্রেও দেখো টিসি তা হবে না। তো প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে কিন্তু টিসি থাকবে, ক্রিটিক্যাল টেম্পারেচার প্রত্যেকের জন্য আলাদা হবে, বুঝতে পারছি? চলো, তাহলে তুমি দেখবে জিঙ্ক টিঙ্কের ক্ষেত্রে না 4 কেলভিন টেলভিনের তোমার জায়গায় যেতে হবে, মানে বুঝতে পারছো তো, অনেকটা লো টেম্পারেচারে যাওয়া যায়। মানে এদের ক্ষেত্রে তুমি দেখতে পাবে হয়তো 4 কেলভিনের কাছাকাছি এরা এই সুপার কন্ডাক্টিং নেচার দেখাচ্ছে। কি বলা বুঝতে পারলে? প্রত্যেকের আলাদা, জিঙ্কের তোমার একটু বেশি, অ্যালুমিনিয়ামের তার থেকে একটু বেশি, ঠিক আছে। তো 4 কেলভিন, 4 কেলভিন মানে খুব একটা বেশি টেম্পারেচার নয় কিন্তু, তাই না? 0 কে মানে কত, -273 ডিগ্রি সি, তাহলে 4 কে মানে একটু তোমার বেশি হবে, তাহলে তোমার কত, -269 ডিগ্রি সি হবে। মানে এই টেম্পারেচারে তুমি যদি নিয়ে যেতে পারো তবেই তারা কিন্তু সুপার কন্ডাক্টিং নেচার শো করাবে, বুঝতে পারলাম? তো দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একদম কনসেপচুয়াল ম্যাথ, কনসেপচুয়াল থিওরি, তো ভালো করে পড়বে। ক্লাস 10 এ হয়তো তোমরা একটু হয়তো জেনে আসছিলে, তো 12 এ তোমাদের এখানে দেয়নি তো সুপার কন্ডাক্টর। দেখো সুপার কন্ডাক্টর বলতে গেলে কিন্তু অনেক বড় থিওরি, তো এখানে দেখো 1 নম্বরের মতো কোশ্চেন দিয়েছে, তাই 1 নম্বরের মতো তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম, ঠিক আছে, না হলে এটা আরো একটু বড় হয়। তো চলো দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, দেখো পোটেনশিওমিটারের সাহায্যে দুটি কোষে তড়িৎচালক বল তুলনা করার বর্তনী চিত্র অঙ্কন করো। দেখো এখানে আমরা পোটেনশিওমিটার প্রত্যেকেই জানি, তো এখানে শুধুমাত্র বর্তনী চিত্র অঙ্কন করবে, ঠিক আছে, যেটা ইনস্ট্রাকশন দিয়েছে ওইটুকুইতে যাবে, বেশি ফাস্ট লিখে আসার চেষ্টা করবে না, কারণ টাইমও দেখো, টাইমের দিকেও তোমাকে খেয়াল রাখতে হবে, তাই না? তাহলে এখানে বলছি দেখো দুটো তড়িৎচালক বলে তুলনা করবে, ঠিক আছে, দুটো এখানে তড়িৎচালক বল, দুটো সেল রয়েছে, তাদের মধ্যে কম্পারেটিভ করতে হবে তোমাকে। তাহলে দেখো ছবিটা দেখো ভালো করে, তাহলে প্রথমে এইখানে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স রাখো, মানে একটা ব্যাটারি সেল রাখো, ঠিক আছে, তাহলে এখানে একটা চাবি রেখে দাও, কি, এটাকে কে রাখো এখানে, এইটাকে আমরা বলছি রিওস্ট্যাট, RH তোমরা জানো, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, তাকে আমরা রিওস্ট্যাট বলি নাকি, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স অথবা রিওস্ট্যাট বলি আমরা। এটা দেখো পোটেনশিওমিটারের ওয়্যার, এটা হচ্ছে পোটেনশিওমিটারের ওয়্যার। নেক্সট
এখানে আমাকে দুটো ব্যাটারি আঁকতে বলছে, তাই তো? দুটো ব্যাটারিকে কম্পেয়ার করতে বলছে, দুটো ব্যাটারিকে আমাকে তুলনা করতে বলছে। তাহলে একটা ব্যাটারির ইএমএফ কে বলছি E1, ইন্টারনাল রেজিস্ট্যান্স কে R1 বলছি, এটার ব্যাটারির ইন্টারনাল তোমার ইএমএফ টা E2, ইন্টারনাল রেজিস্ট্যান্স R2। ক্লিয়ার? আর এইখানে হচ্ছে দেখো একটা কি, এটাকে দেখো এর সঙ্গে যখন কানেক্ট করছি, এই কিটা কি করছে, প্রথমে এখানে সাপোজ J1 কে মানে কানেক্ট করছে, আবার কখনো J2 কে কানেক্ট করছে। তার মানে J1 J2 যদি করি, J1 J2 যদি আমরা করি তাহলে কি পাবো, এখানে নাল কন্ডিশন, এখানে নাল কন্ডিশন পাবো, তাই না? J1 J2 টা হচ্ছে কি নাল কন্ডিশন পাবো। ক্লিয়ার? তো এইটা হচ্ছে দেখো একটা ব্যাটারি, তোমার এই দুটো ব্যাটারি, এটা কখনো কখনো এর সঙ্গে কানেক্ট থাকবে, কখনো কখনো এর সঙ্গে কানেক্ট থাকবে। ঠিক আছে? তো দেখো দুটো সিচুয়েশনের জন্য দুটো নাল পয়েন্ট পাবো এখানে। আর এখানে বলে দেবে AB, যেটাকে আমরা পোটেনশিওমিটারের রেজিস্ট্যান্স বলবো। তাহলে এটা যখন J1 এ ট্যাপ করছে, ঠিক আছে, তখন সাপোজ এর সঙ্গে কানেক্ট আছে E1 এর সঙ্গে, আবার যখন E2 এর সঙ্গে যখন কানেক্ট থাকবে তাকে আমরা J2 বলছি। ঠিক আছে? যখন E2 এর সঙ্গে কানেক্ট থাকবে তাকে আমরা J2 বলছি। আর এটা দেখো AB লেন্থটা। ক্লিয়ার? তো এটাই হচ্ছে দেখো দুটি মানে কোষের তড়িৎচালক বলে তুলনা করার বর্তনী চিত্র। তোমরা শুধু এই পার্টিকুলার, আচ্ছা এটাকে E0 বলে দাও, এইটাকে E0 বলে দাও, কেন এইটা রিওস্ট্যাটের বায়াসিং ভোল্টেজ, এটাকে মিস্টেক করবে না, E0 হবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রিওস্ট্যাটের বায়াসিং ভোল্টেজ। তাহলে এটাই হচ্ছে তোমাদের বর্তনী চিত্র, শুধুমাত্র বর্তনী চিত্র অঙ্কন করবে, কোনো রকম ভাবে এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই। দেখো শুধুই তোমাকে বলে দিচ্ছে বর্তনী চিত্র। ক্লিয়ার? ওকে, এই ছিল মোটামুটি আমাদের সেট 3 কমপ্লিট পার্ট। আর তোমার কোশ্চেন নেই, দেখো অনেক নতুন নতুন কোশ্চেন এসেছে এই সেটটায়। তো দেখো খুব ভালো লাগলো, একদম নতুন কোশ্চেন এসেছে। সব থেকে বড় ব্যাপার কি জানো, 3টা সেট করালাম, 3টা সেটের মধ্যে একটাও কমন কোশ্চেন নেই, সবকটা দেখো নতুন নতুন কোশ্চেন এসেছে, একটাও কমন কোশ্চেন নেই। তো ভালোও লাগছে দেখো অঙ্কগুলো করাতে, কেন নতুন নতুন যত বেশি কোশ্চেন ফেস করবে মানে তত তোমার হেল্প হবে, তাই না? যত বেশি কোশ্চেন তুমি অ্যাটেম্প্ট করবে তত বেশি তোমার বেনিফিট হবে। ক্লিয়ার? ঠিক আছে, তো চলো। তো দেখো সবশেষে তোমাদেরকে আমাকে থ্যাংক ইউ তো জানাতে হয়, কেন তোমরা দেখো এতক্ষণ কনসেন্ট্রেট করে ক্লাস করলে। ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করবে আর লাইক করে দাও। ক্লিয়ার? বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো। আজকের দিনটা খুব ভালো করে কাটাও, যাতে একদম খুব মস্তিতে থাকো সারা বছর। ঠিক আছে? চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।